14খানা কিন্তু গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজকে নিয়ে কিন্তু আজকে টোটাল ভিডিওটা। অনেকগুলো অসংখ্য ভালো ভালো সব স্টকগুলো নিয়ে কথাবার্তা বলবো। ডিফেন্স সেক্টরে বেশ কিছু জায়গায় কথা বলবো, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কথা বলবো, রেলওয়ের উপরে কাজ বলবো, এছাড়া রিনিউয়েবল এনার্জির উপরে সোলার প্যানেল কিছু তৈরি করা কোম্পানি বড় বড় অর্ডার পেয়েছে তার উপরে কথা বলবো। প্রচুর অনেকগুলো পুরো ইনফরমেশন ঠাসার ছোট্ট ভিডিওটা। তো শুরু করা যাক। প্রথম দিকে শুরু করার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোনোদের অজস্র লাইক কমেন্টসের মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তাদের উৎসাহে কিন্তু আমার চলা। শুরু হয়ে যাক প্রথম ঘটনা থেকে ডিফেন্স সেক্টরে। ডিফেন্স সেক্টরে যে কোম্পানিটার কথা বলবো ডিসিএক্স আমরা দেখেছি রেজাল্ট কিন্তু মোটেও ভালো করেনি, এবং যদি তুমি দেখো লাস্ট বারের সে কোয়ার্টারও ভালো হয়নি। যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখো কোনো রিটার্নই তেমন দেয়নি, মাত্র 12%। অথচ বিজনেসটা কিন্তু অসম্ভব ভালো রয়েছে এবং অর্ডারও কন্টিনিউ পেয়ে চলেছে। কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। এই মুহূর্তে যে কাজকর্ম যে করে মানে বিজনেসটা যেটা রয়েছে সেটা হচ্ছে রাডারের উপরে। রাডার ছাড়া ইলেকট্রনিক কমিউনিকেশন, ইলেকট্রনিক পার্টসের উপর কাজকর্ম, ডিফেন্সে যে মিসাইল সিস্টেমের উপর কাজকর্ম, এগুলো সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা করে যাচ্ছে। এবং এর যে অর্ডারগুলো প্রেজেন্টলি যে অর্ডারটা পেয়েছে সেটাও কিন্তু বেশ বড় অর্ডার পেয়েছে এবং একটার পর একটা অর্ডার পেয়ে চলেছে কনস্ট্যান্টলি। এবং বেসিক্যালি শুধু এদের রাডার বা সফটওয়্যার ব্যাপার নয়, এদের কাজকর্ম যেগুলো রয়ে গেছে সেরকম কেবলস এবং ওয়্যারের ওপরে কিন্তু কাজকর্ম রয়েছে। ওয়্যার এবং কেবলস কিন্তু ডিফেন্স সেক্টর মানে অ্যারোস্পেস এবং ডিফেন্সে কীভাবে কাজে লাগায় শেখা সে তার উপর কাজ রয়েছে। ইলেকট্রনিক কিটসের ওপরে কিন্তু এই অর্ডারটা প্রেজেন্টলি পেয়েছে এবং এই অর্ডারটা পাওয়ার ফলে এদের কিন্তু 187.29 crores 187 কোটির মতো কিন্তু অর্ডার পেয়েছে। এবং অর্ডার বুকটা কিন্তু বিরাট বড়, মানে অর্ডার বুক এই মুহূর্তে হচ্ছে 1937 কোটি, তার সঙ্গে আরও যোগ হবে এই 187 কোটি, মানে এত বড় অর্ডার কিন্তু পেয়েছে। অথচ কোম্পানিটার মার্কেট ক্যাপ মোটামুটি 3900, মানে তার অর্ধেকের বেশি কিন্তু প্রায় মোটামুটি রয়ে গেছে অর্ডারে। মানে আগামী দিনে এর প্রসপেক্ট ভালো আসতে পারে, কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে রেজাল্ট কিন্তু ভালো আসেনি। আমরা লাস্ট কোয়ার্টারেও দেখলাম রেজাল্ট একেবারে ভালো, ফলে কিন্তু এটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। মানে কনস্ট্যান্টলি আমরা দেখলাম বেশ কিছুটা ডাউন হয়েছে এবং এক বছরের রিটার্ন মাত্র 2% দিচ্ছে কোম্পানিটা। অথচ ফিউচার, যেটা আমি বারবারই বলছি, ফিউচার কিন্তু ভালো রয়েছে। নেক্সট আমি চলে পরের অর্থাৎ সেকেন্ড স্টকটার দিকে। এটাও ডিফেন্স সেক্টরের স্টক, সেটা হচ্ছে গার্ডেন রিচের এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রায় 1772 রয়েছে। অর্ডার বুক কিন্তু বিরাট, 25,231 কোটি অর্ডার বুক রয়েছে এবং 90% অর্ডার কিন্তু সেগুলো হচ্ছে শিপ বিল্ডিংয়ের ওপরে রয়েছে, অর্থাৎ জাহাজ তৈরি করা, সব যুদ্ধ জাহাজ তৈরি করা, ডিফেন্সের ওপর কাজ করে, ডোমেস্টিক যে ওয়ারশিপ যুদ্ধ যে সমস্ত জাহাজগুলো সেইগুলো তৈরিতে 80 থেকে 90% কিন্তু এদের রয়ে গেছে। যদি তুমি এদের অর্ডারগুলো দেখো কনস্ট্যান্টলি কোম্পানিটা কিন্তু অনেকটা পতন ঘটেছে, মানে তুমি এক মাসের মধ্যে প্রায় 27%-এর মতো ডাউন হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু কোম্পানিটার একটা বড় জায়গা রয়েছে, এক বছরে 100% মতো রিটার্ন দিয়ে দিয়েছে। ভ্যালুয়েশনে কিছুটা হাই রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এদের ম্যানেজমেন্ট তরফ থেকে অনেক পজিটিভ খবরগুলো দিচ্ছে। যেরকম আমি যে কথাটা বলছিলাম, প্রায় ওদের যে বক্তব্য, অর্ডার বুক যেরকম বড় রয়েছে, এর থেকে 80 থেকে 90% ডোমেস্টিক ওয়ারশিপের মধ্যে রয়েছে। এক্সপোর্ট বেশ কিছু করছে, এক্সপোর্টের কিছু অর্ডারও এসছে এবং নেক্সট 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু প্রায় 150 থেকে 2000 কোটি টাকার কিন্তু এক্সপোর্ট অর্ডার কিন্তু ওরা যাকে বলা হয় মানে দিতে চলেছে। মানে যারা অর্ডার করেছিল অর্ডারগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন সাবমিট করতে চলেছে। ম্যানেজমেন্ট তরফ থেকে খুব পজিটিভ খবর শোনাচ্ছে, বলছে 25% রেভিনিউ গ্রোথ কিন্তু এক্সপেক্ট করছে ওরা, এবং তার সঙ্গে সঙ্গে প্রফিট গ্রোথও খুব বাড়তে চলেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এর কথা নিয়ে। এবং ওদের টার্গেট ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 10,000 কোটিতে নিয়ে আসতে চলেছে 2030 সালের মধ্যে, অর্থাৎ মাত্র এর টাইমের মধ্যে 24 ছেড়ে দিলাম 25 থেকে মানে 5 বছরের মধ্যে ওরা কিন্তু 10,000 কোটিতে পৌঁছতে চলেছে, মানে প্রায় 4 থেকে 5 গুণ করে দেবে তাদের কিন্তু রেভিনিউটা। ফলে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটাও কিন্তু বহুগুণ বাড়তে চলেছে। নো বাই অর সেল রেকমেন্ডেশন। আসা যাক আমাদের পরেরটার দিকে। তৃতীয় যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কিন্তু রেলওয়ে সেক্টরকে নিয়ে, এবং শুধু রেলওয়ে বলে নয়, স্মার্ট সিটি তৈরির ব্যাপার নিয়ে। মানে যেটা গভর্নমেন্ট থেকে বক্তব্য রাখছে সেটা হচ্ছে 12 স্মার্ট সিটি তৈরি করতে চলেছে, এবং সেই স্মার্ট সিটিগুলো এমন ধরনের হবে সেখানে টোটাল কমিউনিকেশন সিস্টেম থেকে শুরু করে সেখানকার যে প্রোডাকশন সেগুলোকে সেলস ডিস্ট্রিবিউশন জায়গায় নিয়ে যাওয়া, সেগুলোর মধ্যে প্রসেস করা, সেখানে ইমপ্রুভ করা, স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ডটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। তো এই ধরনের কাজগুলো কিন্তু করতে চলেছে ইমিডিয়েটলি। যেটা গভর্নমেন্টের বক্তব্য, ক্যাবিনেট থেকে পাস হয়েছে 28,602, 28,602 ক্রোর্সের মতো কিন্তু অলরেডি ইনভেস্টেড হচ্ছে, এবং সেখানে যে নজর রাখছে প্রায় 300 কিলোমিটারের বেশি কিন্তু নতুন রেলপথ তৈরি হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে শুধু রেলের ক্ষেত্রে মানে এই টোটালটা 28,000 কোটি টাকা যেটা, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে কাজে লাগবে, এবং
456 কোটি কিন্তু রেলওয়ে সেক্টরে অ্যাপ্রুভ করা হয়েছে। রেলওয়ে সেক্টরের মধ্যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার যে কোম্পানিগুলো রয়েছে, আমি আগে অলরেডি বলে দিয়েছি, এখন সেটা বলছি না। এখন যেটা বলার সেটা হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চলেছে। ওরা যে টার্গেট রেখেছে গভর্নমেন্ট, ওড়িশার ক্ষেত্রে রেখেছে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে রেখেছে, ওয়েস্ট বেঙ্গল এবং ছত্তিশগড়, এই 4টে স্টেটের দিকে টার্গেট রেখেছে। এগুলো কিন্তু এই মুহূর্তে ইমপ্রুভ করা হবে। ফলে আমরা দেখতে পারবো খুব শিগগির এইসব জায়গাতে রেলওয়ে সেক্টরে যেসব স্টকগুলো ইনফ্রা আমি আগে বলে রেখেছি, সেগুলোর মধ্যে কিন্তু আবার একটা জাম দেখবো। কোশ্চেন আসছে এখানে যে স্টকগুলো তো ওভারভ্যালুড, সেই সিচুয়েশনে কী করা উচিত। যেহেতু অর্ডার একটার পর একটা পেয়ে চলেছে, আমি আজকে টোটাল ভিডিওটাই হচ্ছে অর্ডার বুক দেখে নেওয়া, অর্ডার কী কী পেলো, যার জন্য জামগুলো হচ্ছে সেটা দেখে নেওয়া। তো সেই জন্য অর্ডার বুক যত আসবে তত কিন্তু আমরা দেখবো কোম্পানিগুলো ইমপ্রুভ করতে শুরু করেছে। এবং আজকে অর্ডার এলো কিন্তু রিটার্নটা আজকে আসবে না, এটা আসতে আরও 6 মাস কি 1 বছর লেগে যাবে। কিন্তু এক্সপেকটেশন যারা রয়েছে ইনভেস্টর এবং যারা রয়েছে ট্রেডার, সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, তারা কি করছে, তারা এই অর্ডারটা পাওয়া মানেই মনে করে নিচ্ছে অর্ডার এক্সিকিউশন হয়ে যাবে, এবং এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে যে রিটার্নটা আসবে, প্রফিটেবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। ফলে সেই মনে করে এখনই তারা কিনে রাখছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। সুতরাং আমরা যখনই যারা ইনভেস্টর হচ্ছে তারা কিন্তু ফিউচারে থাকে, অন্তত 10 বছর, 8 বছর, 6 বছর অন্তত ইনভেস্টমেন্ট থাকলে তবে কিন্তু এই ধরনের জায়গাতে চিন্তা ভাবনা করা যায়। যদি আমি 3 মাস 6 মাসে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু সেটা হবে না। চলে আসবো নেক্সটের দিকে, অর্থাৎ 4 নাম্বার দিকে। 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে সোলার এনার্জি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জির দিকে আসছি। রিনিউয়েবল এনার্জিতে বেশ কিছু স্টককে নিয়ে কথা বলবো, যে স্টকগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে ডাউন হয়ে রয়েছে, অথচ তার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। সোলার এনার্জিকে নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এর আগে দেখে নিয়েছি পিএম যে সূর্যোদয় যোজনা বা আদার্স যে সমস্তগুলো ঘটনা। তো এই মুহূর্তে আমি যে কথাটা বলছি জোডিয়াক এনার্জি, অনেকে তোমরা বলেছিলে, তাই জন্য এই এনার্জিটা কভার করছি। প্লাস এর ঘটনাও রয়েছে, সেটাও 615 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসের সিচুয়েশন রয়েছে। 3.73% কিন্তু নেগেটিভ হয়ে গেছে একদিনের মধ্যে। এবং যদি তুমি দেখে নাও প্রথম থেকে, সেখানে প্রায় 1 মাসের মধ্যে 23% মতো কিন্তু ডাউন হয়ে গেছে। এবং এটা হওয়ার পিছনে যে কারণ হয়েছে এবং কন্টিনিউ ডাউন হয়ে চলেছে, অথচ যদি 6 মাস দেখো 70% মতো পজিটিভ জায়গা রয়েছে। কোম্পানিটা খুব রিস্কি কোম্পানি অবশ্যই, কিন্তু কোম্পানির পজিটিভিটিও প্রচুর রয়েছে। যদি এখন পর্যন্ত 200%-এর মতো কিন্তু অলরেডি 1 বছর রিটার্ন দিয়ে দিয়েছে। মার্কেট ক্যাপ খুব ছোট, 930, মানে 1000 কোটিরও কম, ন্যানো ক্যাপ কোম্পানি, প্রচণ্ড রিস্কি কোম্পানি। এদের যে কাজকর্ম সেটা হচ্ছে বিজনেস, যেটা বেসিক্যালি সবসময় তো বিজনেস লক্ষ্য করে কথা বলতে বলি, এরা হচ্ছে সোলার প্যানেলের উপরে যে কাজ, বেসিক্যালি সোলার পাওয়ার প্ল্যান্ট জেনারেশন করে। অর্থাৎ যে সমস্ত জায়গায় রিনিউয়েবল এনার্জির সোলার পাওয়ার রিলেটেড ব্যাপার থাকে, সেখানে কিন্তু এই কোম্পানিটা অগ্রণী ভূমিকা গ্রহণ করে। এবং সেসব জায়গায় ইনস্টলেশনগুলো তৈরি করা, সেখানে ইনস্টলেশন রাখা এবং গ্রাউন্ড মাউন্টেড তৈরি করা, রুফটপ ছাদের উপরে যে সমস্ত সোলার প্যানেল তৈরি করা, সেগুলো মানে সব মিলিয়ে এই কোম্পানিটা পুরো সোলার প্যানেলের উপরে কনসেন্ট্রেট। এবং রিনিউয়েবল এনার্জির মধ্যে সবচেয়ে বেশি কিন্তু জনপ্রিয় হচ্ছে সোলার প্যানেল। এবং ওয়ান টাইম কস্ট বেশি, কিন্তু আলটিমেটলি খুব কম খরচে কিন্তু কাজ করা যায়। তো সেই সুবাদে কিন্তু কোম্পানি চলছে। অথচ কোম্পানিটা দেখতে পাচ্ছি বেশ যারা ইনভেস্টেড রয়েছে বা ইনভেস্ট করে ভাবছে, অলরেডি 23-24% ডাউন হয়ে গেছে 1 মাসের মধ্যে। তো ব্যাপারটা কি, এদের যে কল মানে কনফারেন্স কল হয়, যেখানে কিন্তু শেয়ার হোল্ডাররা যখন জিজ্ঞেস করে ম্যানেজমেন্টকে যে এই মুহূর্তে কি মনে হচ্ছে কোম্পানি সম্পর্কে, তখন এর উত্তরটা কিন্তু এরা দেয়। তো সেইটার দিকে যখন বলছে, তখন কনফারেন্স কল থেকে ওরা বলছে আমাদের বড় মাত্রায় একটা টার্গেট ধার্য করা আছে। বেসিক্যালি আমরা ইমিডিয়েটলি আমরা রুফটপ যে সমস্ত প্যানেলগুলো ইনস্টলেশনগুলো করেছি, রুফটপ সোলার প্যানেল তৈরি করেছি। এছাড়া 80 মেগাওয়াটের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। 80 মেগাওয়াট ইনস্টলেশন রুফটপ প্যানেল তৈরি হয়ে গেছে। এগুলো গ্রাউন্ড মাউন্টেড কিছু আমরা প্যানেল তৈরি করেছি, সেগুলো ইনস্টল করতে চলেছি। এবং আমরা কিছু সোলার প্যানেল যেগুলো আগামী দিনে, এবং ইউটিলিটি কিছু সোলার প্যানেল রয়েছে, সেগুলো আমরা ইনস্টল করতে চলেছি। ফাইন্যান্সিয়ালের ব্যাপারটাকে নিয়ে যেটা বাস্তব জায়গায় রয়েছে, সেখানে যদি কথা বলি, ফাইন্যান্স কিন্তু ইনকাম প্রচুর বেড়েছে। এবং কোম্পানিটা যদি এই মুহূর্তে 144% ইনকাম গ্রোথ হয়েছে, এবং এবিটাডি বেড়েছে প্রায় 76.88%, এবং নেট প্রফিট 184% বেড়েছে নেট প্রফিট, মানে প্রায় 3 ডবলের বেশি করে দিয়েছে। তো এই সিচুয়েশনে এদের কিন্তু রিসেন্ট আরেকটা অর্ডারও পেয়েছে, এটাও একটা বড় ব্যাপার। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অর্ডারটা পেয়েছে, ইপিসি অর্ডার বলে এটাকে। সেটা হচ্ছে 50 মেগাওয়াটের কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করতে হবে, সেই ব্যাপারটা নিয়ে বেশ কিছু প্রজেক্ট আরও আসতে চলেছে ম্যানেজমেন্ট থেকে যেটা বলছে, যেরকম পিএম সূর্যোদয় যোজনা যেটা রয়েছে,
তার সেই খাত অনুযায়ী তারা কিন্তু বেশ কিছু অর্ডার পেয়েছে, যেগুলো রুফটপ প্যানেলে বড় বড় কর্পোরেট অফিস এবং বড় বড় যেসব বিল্ডিংগুলোতে রুফটপ প্যানেল তৈরি করার জন্য, এবং গ্রাউন্ড মাউন্টেড কিছু সোলার প্যানেলও তৈরি করছে। ফলে আলটিমেট ম্যানেজমেন্ট বলছে খুব পজিটিভ ঘটনা। প্লাস আফ্রিকাতে এরা বেশ কিছু অর্ডার পেয়েছে এবং সেই অর্ডারগুলো এক্সিকিউশনতে চলেছে, মানে অর্ডার এক্সিকিউশন লেভেলে জায়গায় চলে গেছে। ফলে এইগুলো থেকে আগামী দিনে এদের একটা ভালো ফিউচার রয়েছে বলে বলছে। 5 নম্বর ব্রেকিং নিউজের দিকে যে নজর রাখবো আমরা, সেটাও খুব ইন্টারেস্টিং এবং সেটা নিয়ে বক্তব্য, সেটাও কিন্তু সোলার এনার্জির ওপরে। সোলার এনার্জি পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন কোম্পানি জেনসল ইঞ্জিনিয়ারিং। অনেকে বলেছিলেন কোম্পানিটা সম্পর্কে খোলাখুলি মন্তব্য রাখাটাই বেটার। কেন বক্তব্য রাখা দরকার তার আগে ব্যাপারটা একটু বলে দরকার। কারেন্ট মার্কেট প্রাইস 934 রয়েছে, একটু জানা দরকার। সেটা হচ্ছে এরা ইউএস এর সঙ্গে একটা বড় টাই আপ করে, ইউএস এর কোম্পানি, এবং এদের যে বক্তব্য, সেট আপ এ সাবসিডিয়ারি ইন দ্য ইউএস উইথ অ্যান এইম টু সাপ্লাই 2000 মেগাওয়াট সোলার ট্র্যাকার্স, এবং সেটা অ্যানুয়াল বাই 2028 2028 সালের মধ্যে প্রতি বছরে 2000 মেগাওয়াটের কিন্তু সোলার প্যানেল ট্র্যাকার এরা কিন্তু বানাতে চলেছে। ব্যাপারটা একটু বলা দরকার। সোলার প্যানেল ট্র্যাকার ব্যাপারটা কি একটু ছোট করে জানা দরকার। মানে জিনিসটা কি, বেসিক্যালি কি হয়, সূর্য তো এক জায়গায় ফিক্স থাকে না। সূর্য এক পূর্ব দিক থেকে উঠছে, আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাচ্ছে। সব দেশে, সারা বিশ্ব থেকে এই ব্যাপারটা লক্ষণীয়। এইবারে এই যে মুভমেন্টটা হচ্ছে, যদি এরকম কোনো মেশিন করা যায়, সোলার ফটোভোল্টিক সেল জেনারেট করছে, যেগুলোর মাধ্যমে কিন্তু সোলারটা তৈরি হচ্ছে, এনার্জি তৈরি হয়, পাওয়ার তৈরি হয়, তাকে বলা হয় সোলার পাওয়ার, মানে পিভি প্যানেল বলা হয়। এবারে যদি একটা সেন্সার থাকে, যে সেন্সারটা সূর্য যখন মুভ করছে সেই অনুযায়ী মুভমেন্ট হবে, এবং মানে পূর্ব থেকে যত উপরে উঠবে এবং কনস্ট্যান্টলি শেষ পর্যন্ত পশ্চিম পর্যন্ত যাবে, পুরোটাকে যদি নেওয়া যায়, তাহলে ওরা বলছে 10 to 25% এফিসিয়েন্সি কিন্তু বেড়ে যায়। এই সোলার ট্র্যাকারগুলোকে কিন্তু ইউএসএ বিশাল ডিমান্ড রয়েছে, আমাদের দেশে আসবে, যা ইউএসএ হয় তারপরে আমাদের দেশে আসে। তো ঘটনা ওখানে এটা বিশালভাবে ডিমান্ড রয়েছে, এবং ওরা এটার উপরে কিন্তু প্রচুর কাজ করছে। তো এই ম্যাক্সিমাইজ করা যায় সানলাইট, সেটার উপরে কাজ করার সেই যে ট্র্যাকারগুলো এরা তৈরি করছে। এবং দুরকম ট্র্যাকার হয়, একটা সিঙ্গেল মুভমেন্ট ট্র্যাকার, একটা ডুয়েল মুভমেন্ট ট্র্যাকার। সিঙ্গেল মুভমেন্ট আবার হচ্ছে পূর্ব দিকে একেবারে ফিক্সড করে দেওয়া হচ্ছে এবং ওটা মুভ করছে, পুরোপুরি পশ্চিমে আসছে। আর ডুয়েলে হচ্ছে কি, শীতকাল বা গরমকালে অনুযায়ী কিন্তু সেই চেঞ্জিংগুলো হয়, এক্স্যাক্ট একেবারে মুভমেন্ট থাকে না। তো ডুয়েল লেভেলে যে কোনো জায়গা থেকে যে মুভমেন্টটা হচ্ছে সেটাকে কিন্তু ট্র্যাক করা যায়। তো সেই কাজটা কিন্তু এরা করছে। ফলে এটা একটা বিরাটভাবেই ইমপ্রুভমেন্ট আসতে পারে। কিন্তু যেখানে একটা বড় কিন্তু রয়েছে, মার্কেট ক্যাপ 3500টা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ঋণের পরিমাণটা। অসম্ভব ঋণ নিয়েছে কোম্পানিটা, মানে যার তোমার পকেটে 100 টাকা নিয়ে বাজারে বেরিয়েছো তুমি, সেখানে দেখা গেল তোমার 400 টাকা খরচ হয়ে গেল এবং 300 টাকা ধার। ফলে তোমার পক্ষে কতখানি চাপ হয়ে যাবে পরের বারে চালানো, যদি না তুমি কনফার্ম থাকো তোমার বিজনেসটা বহুগুণ দেবে। মানে এই মুহূর্তে ডেট টু ইকুইটি রেশিও, এইসব রেশিওগুলো তুমি আমার ফান্ডামেন্টাল তুমি দেখতে পারো, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি, মেম্বারশিপে দেখতে পারো। তো সেখানে আমি যেটা বক্তব্য, ডেট টু ইকুইটি রেশিও যেটা 4.63 রয়েছে এই মুহূর্তে, মানে 4.5 গুণ বেশি তোমার কোম্পানি, তোমার যে ক্যাপাবিলিটি তার থেকে বেশি নিয়ে নিয়েছো। ফলে এইগুলো কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। দুদিকেই পজিটিভ নেগেটিভ থাকবে, অর্ডার বাড়বে, ভবিষ্যতে যখন 1 ইয়ার রিটার্নও খুব সুন্দর দিয়েছে, আলটিমেটলি ভবিষ্যতে ভালো করবে বলে মনে হচ্ছে। কিন্তু এই ঋণটাকে মাথায় রাখতে হবে, রিস্ক নেওয়ার যাদের ক্ষমতা আছে তারাই কিন্তু এই জায়গাতে পা বাড়াতে পারে। আসছি নেক্সট 6 নম্বর কোম্পানির দিকে। যে কোম্পানির কথা বলবো তার নাম হচ্ছে পিএনসি ইনফ্রাটেক। এটা ইনফ্রাস্ট্রাকচারের একটা কোম্পানি রয়েছে। কোম্পানিটা কিন্তু প্রেজেন্ট যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে তরফ থেকে একটা বড় অর্ডার পেয়েছে, হাইওয়ে প্রজেক্ট বলে, এটা 380 কোটি 380 ক্রোডসের কিন্তু বড় অর্ডার একটা পেয়েছে। ফলে ইনফ্রাস্ট্রাকচারের যে ইম্প্রুভমেন্টগুলো কনস্ট্যান্ট হয়ে চলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে যে মুভমেন্টগুলো নিয়েছে তারই একটা ফলশ্রুতি আমরা দেখলাম এই পিএনসি ইনফ্রাস্ট্রাকচারে। ফলে আজ এবং আগামী দিনে কিন্তু এর একটা ইম্প্রুভমেন্ট আমার নজরে আসবে। আলটিমেট ইম্প্রুভমেন্ট এখন নয়, কিছু কারেকশন হয়তো হবে, কিন্তু লং রান গিয়ে আমরা দেখবো একটা পজিটিভ ব্যাপার। আমি চলে আসবো নেক্সট ঘটনার দিকে। সেটা হচ্ছে মাঝখানে একটা খবর, সেটাকে একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে লোটাস চকলেট কিনে অনেকে বলেছিল, লোটাস চকলেট কিনে একটু 2-4টে কথা বলা রাখা দরকার। সেটা হচ্ছে কোম্পানিটা ফান্ডামেন্টাল একেবারে জঘন্য। কোম্পানির কারেন্ট মার্কেট 2130 রয়েছে, আনবিলিভেবল দৌড়েছে, মানে 6 মাসের মধ্যে 540% গেছে, 1 বছরে 600%, 622% এবং 5 বছরে তো বলার বাহুল্য, হাজার পার্সেন্ট। এই যে এত বিশাল জাম্প হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি কখনো তোমরা ভালো করে দেখেছো ফান্ডামেন্টাল? বারবার তো ফান্ডামেন্টাল কথা বলি, তোমরা শুধু প্রশ্ন করে যাও এইটা কোম্পানিটা কেমন, ওই কোম্পানিটা কেমন, সেই কোম্পানিটা, কিন্তু নিজেরা একবার দেখার চেষ্টা করো। আমি তো বলে দিতেই পারি, আমার
বলতে কতক্ষণ লাগবে আর কি আছে, কিন্তু নিজের একটুখানি স্বাবলম্বী হয়ে উঠুন। আমি এমন প্রশ্ন আমি আশা করব যে আমি দেখেছি ফান্ডামেন্টালটা, তারপরে আমি আপনাকে জানাচ্ছি এই জায়গাটা আমার আটকেছি। এটা কি হবে, নিজেদের অভ্যাস তৈরি হবে। চিরকাল তো কেউ কারোর সঙ্গে নেই, তোমরা নিজেরা স্বাবলম্বী কবে হয়ে উঠবে? তো আমার কাছে এটাই প্রশ্ন। সামান্য গুটি কয়েক, মানে আমার 100 জন থাকলে হয়তো 10 জন স্বাবলম্বী হয়ে উঠেছে অলরেডি, এসব প্রশ্ন আশা থেকে বুঝি। বাকি 90 জন কিন্তু এখনো পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। ডিপেন্ডেন্সিটা কিন্তু এই লেভেল ভালো না। ডিপেন্ডেন্সি একটা জায়গায় স্পেশালাইজড, একটা জায়গায় চলে গেলে সেখানে একটা প্রশ্ন করছো যে এইটা আমি দেখছি, এটা আপনার কি মনে হচ্ছে, এটা একটা আলাদা প্রশ্ন। আর এই প্রশ্নটা শুরুতেই কোম্পানিটার নাম দিয়ে বললে দুম করে এই কোম্পানিটা কেমন, নিজের অসুবিধা হবে। আজ না 6 মাস, 1 বছর, 2 বছর পরে হঠাৎ একটা সময় নিজের প্রবলেম হয়ে যাবে। নিজের মনে হয় যখন সে উত্তরটা পেতে দেরি হচ্ছে, তোমার আমাকে উত্তর প্রশ্ন করেছো, উত্তর পেতে 2 দিন সময় লেগে গেল, 2 দিনের মধ্যে তুমি নিজে দেখে নিলে, 2 দিনে তুমি কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারতে। এমন একটা সিচুয়েশনে তৈরি হলে মাথায় এটা মনে হলো আর এই কোম্পানিটা তো মনে হচ্ছে ভালো হতে পারে। অ্যানালাইসিস করো, প্রতিদিন 1 ঘন্টা সময় দাও নিজের জন্য। এই সময়টা নিজে একটু স্টাডি করো। প্রতিদিন যদি অভ্যাসটা তৈরি করে ফেলতে পারো, যতটুকু সময় পারো, খাওয়া দাওয়া, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু বসে ঘুমানোর আগে নিজেরা স্টাডি করার চেষ্টা করো। বই রয়েছে সম্পর্কে, বই যদি কারোর যাদের আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু বা উৎসাহ রয়েছে বইয়ের উপর, দুটোর একটা, উৎসাহী হলেও হবে, তাদের কাছে তাদের বই কিনতে পারো। আর সামান্য ক্ষমতার বলে আমি 1-8টা বই কখনো কখনো গিফট করতে পারি এই সিচুয়েশনে। দেখা যাক ঘটনার দিকে। সেটা হচ্ছে লোটাস চকোলেটের কথা আমি যদি বলি, সেলস গ্রোথ 10 বছরে 10%ও দেয়নি, অথচ তার যদি প্রাইস গ্রোথ দেখো 43% 10 বছর দিচ্ছে, মানে কতটা গন্ডগোল। আর যদি 3 বছর আসি, তাদের সেলস গ্রোথ কিছুই নেই, 20%-এর মতো রয়েছে, সেখানে 200-300% কি করে রিটার্ন দিচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না। এইগুলো খুব কনফিউজিং। এবং আমি যদি তোমাদের জায়গায় থাকতাম কোনোদিন এসব জায়গায় ইনভেস্ট করতাম না। এরকম অনেক কিছু থাকবে, উঠে যাবে। আর একটা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে প্রোমোটার, 70% প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে। এফআইডিএ কিছুই নেই বলতে গেলে, 0 আর 0.1 এরম রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে একেবারে ভালো জায়গা নয়। আমি চলে আসছি নেক্সট স্টকটার দিকে, অর্থাৎ 7 নম্বর স্টকের দিকে চলে 7 নম্বর ব্রেকিং নিউজের দিকে আসবো। নিউজটা কিন্তু ডিফেন্স সেক্টরে আবার আসছি। ডিফেন্স সেক্টরে অ্যাপোলোকে নিয়ে কিন্তু এই কোম্পানিতে কাজকর্ম করে, অ্যারোস্পেসের উপর কাজ করে, ডিফেন্সের উপর কাজ করে। ডিফেন্স সেক্টরে একটা কিন্তু ভালো কোম্পানি, খুবই রিস্কি কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, বারবার বলেছি, কিন্তু ঘুরে ফিরে আমার কিন্তু আলোচনার মধ্যে এই সব কোম্পানিগুলো মাঝে মধ্যেই ফিরে আসে। আমি যে কেন বলছি কথাটার কারণ হচ্ছে রিসেন্ট একটা অর্ডার পেয়েছে, একটার পর একটা অর্ডার তো পেয়ে চলেছে। ভারত ডায়নামিক লিমিটেডের তরফ থেকে কিন্তু একটা বড় অর্ডার পেয়েছে, এবং এই অর্ডার পাওয়াগুলো পুরোটালি অ্যারোস্পেসের উপরে এবং ডিফেন্সের বেশ কিছু কাজের জন্য কিন্তু অর্ডারগুলো পেয়েছে। অর্ডার বুকটা কিন্তু আস্তে আস্তে এদের বড় হচ্ছে, এবং আলটিমেটলি আমরা দেখব এই অ্যাপোলো কিন্তু ভবিষ্যতে আমাদেরকে একটা ভালো জায়গা দেবে। খুব রিস্কি, বারবার বলবো, কিন্তু নিজে অ্যানালিসিস করে তারপরে আসবে। চলে আসছি 8 নাম্বার স্টকটা খবরটার দিকে, সেটা হচ্ছে রোটো পাম্পসের উপরে। রোটো পাম্পস কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি, কিন্তু রিস্কি, যেটা বারবার বলছি। এই কোম্পানি প্রেজেন্ট যে একটা অর্ডার পেয়েছে সেটা হচ্ছে 12 কোটি টাকার কিন্তু অর্ডার এসছে ওদের কাছে, এবং এর ফলে কোম্পানিটা বেশ কিছু জাম্প করেছে। কিন্তু এই ঘটনাগুলো কি হয়, ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে অর্ডার একটার পর একটা যখনই আসে তখনই জাম্প করে, এবং অর্ডারের তার পরবর্তীকালে কিন্তু আবার ডাউন হয়ে যায়। ওয়ার্ড উইজার্ড নিয়ে আমাকে কয়েকজন আগে প্রশ্ন করেছিলেন, একটা বিশাল মানে বিরাটভাবে একটা অর্ডার পেয়েছিল, এবং সেই ইন্দোনেশিয়া থেকে অর্ডারটা এসেছিল, এবং তারপরে হঠাৎ করে কোম্পানিটা আবার ডাউন হতে শুরু করলো এবং অনেকটা ডাউন হয়ে গেল। যারা সে সময় কিনেছিল এই অর্ডার বুক দেখে তারা সব আটকে গেল। এখন ব্যাপার হচ্ছে কি, আমি যদি এই চিন্তা ভাবনা করে নিই যে অর্ডারটা পেয়েছি আজকে আর কালকে গিয়ে তার রিটার্নটা পাবো, তাহলে কিন্তু খুব মুশকিল। আজকে অর্ডার পেয়েছি মানে আমার অর্ডার এক্সিকিউশন হতে হতে কিন্তু সময় লেগে যাবে অনেকটা, মানে এমন হতে পারে 1 বছর 1.5 বছর সময় লেগে যেতে পারে এক্সিকিউশন, তাও একসঙ্গে নয়, লট বাই লট। সুতরাং এইসব জায়গাতে অর্ডার এক্সিকিউশন হয়ে রিটার্ন আসার সময়টা অনেকটা থাকে। কিন্তু ইনভেস্টমেন্ট যখন করছে সবাই, তখন কিন্তু এই চিন্তা অবশ্যই তোমরা করবে যে 1 বছর 2 বছর পরে এর আমার রিটার্নটা পাবো। সুতরাং সেই সময় তোর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর না ধৈর্য থাকলে এই মার্কেটটা তোমার জন্য নয়, এটা পরিষ্কার বাংলা কথা। ব্যাংকে গিয়ে ফিক্সড করে নাও, সবচেয়ে সুবিধা হবে সেটা। চলে আসছি পরেরটার দিকে, 9 নম্বর স্টকটার দিকে। 9 নম্বরে যে ব্রেকিং নিউজটা রয়েছে সেটা হচ্ছে ইনফিবিমস এভিনিউকে কথাটা বলবো। ইনফিবিমস এভিনিউ নিয়ে অনেকে ফ্রাস্ট্রেটেড ছিল, কিন্তু কোম্পানিটা খুব ভালো কাজ করছে। প্রেজেন্টলি যেটা ঘটনা সেটা হচ্ছে হসপিটাল এবং গ্যাস স্টেশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম লাগছে, এবং সেই সুবাদে এই কোম্পানিটা বেশ কিছু অর্ডার পেয়েছে, এবং এই অর্ডারগুলো পাওয়ার ফলে আগামী দিনে, যেটা আমি বারবারই বলছি, অর্ডার এক্সিকিউশন হচ্ছে, সময় লাগবে, আবার ডাউন হবে, আবার উঠবে। ট্রেডাররা এটা কাজে লাগাচ্ছে। 2 দিনের জন্য যে অর্ডারটা পেলো, সঙ্গে সঙ্গে এটা সুইং ট্রেড করলো, তারপরে আবার ছেড়ে দিল।
কিন্তু আলটিমেট যারা ইনভেস্টার তারা কিন্তু সেদিকে নজর নাই। ব্যাপার হচ্ছে ইনফিউমিং এভিনিউ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ থেকে কাজ করছে না, বহুদিন ধরে কাজ করছে। জেন আই টেকনোলজি ওরা কিন্তু ইনভেন্টেড করেছে, তার উপর রিসার্চ করছে, কাজ করছে, এবং কোম্পানিটার তুমি রিটার্ন দেখবে তেমন কিছু ইমিডিয়েটলি নেই, অথচ এদের কিন্তু অর্ডার এক্সিকিউশন যখন হবে দেখতে পাবে রিটার্নটা ভালো আসবে। চলে আসছি নেক্সট 10 নম্বর ব্রেকিং নিউজের দিকে। এখানে আরেকটা ইনফ্রাটেক কোম্পানির কথা বলবো, আইটির উপরে কাজকর্ম করে, অদ্বৈত ইনফোটেক্স। তো অদ্বৈত ইনফ্রাটেক যে কোম্পানিটা বলবো, এও কিন্তু একটা বড় অর্ডার পেয়েছে। এদের কাজ হচ্ছে সোলার এনার্জি কোম্পানির তরফ থেকে। এই কোম্পানিটার কাজ কিন্তু যেরকম আইটি লেভেলে, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, রিনিউয়েবল এনার্জি রিলেটেড যেসব কাজগুলো সফটওয়্যার লিঙ্কড সেগুলোর উপর কাজকর্মগুলো করে। তো এছাড়াও ইনফ্রাস্ট্রাকচার কাজকর্ম করে। বেসিক্যালি কি করেছে, 296 কোটি 296 ক্রোর্সে কিন্তু বড় অর্ডার পেয়েছে এই সোলার এনার্জি সলিউশন কোম্পানি থেকে। ফলে কোম্পানিটার মধ্যে একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে। 11 নম্বর যে নিউজটা দিকে আসে সেটাও খুব ইন্টারেস্টিং। সেখানে যে কথাটা বলা সেটা হচ্ছে ইরেডা এবং ভেল, এরা দুজনে মিলে কিন্তু একটা টাই আপ করেছে। ফলে আলটিমেটলি এর একটা রেজাল্ট কিন্তু ভবিষ্যতে পাওয়া যাবে। প্রেজেন্টলি রিনিউয়েবল এনার্জি সেক্টরে আরও ইমপ্রুভমেন্ট আনার জন্য কিন্তু এই দুটো কোম্পানি একসাথে হচ্ছে। আমরা জানি আইআরএডি বেসিক্যালি কাজকর্ম রিনিউয়েবল এনার্জি সব কোম্পানিগুলো আছে সেগুলোকে কিন্তু ধার দেয়, মানে বড় পরিমাণে ধার এগুলো দেয়, কারণ এইসব রিনিউয়েবল এনার্জিতে প্রচুর খরচ, মানে ওয়ান টাইম খরচ হচ্ছে বিশাল, এবং সেইগুলো ইরাডাও দিচ্ছে এবং ভেলও এর সঙ্গে টাই আপ করেছে। ফলে আলটিমেটলি আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু দেখতে পারবো এই কোম্পানিটা বিরাটভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে। নেক্সট 12 নম্বরের দিকে আসছি। 12 নম্বর ব্রেকিং নিউজ যেটা, সেটা এনবিসিসি আমরা দেখতে পেলাম প্রায় একদিনের মধ্যে 9.77 জাম্প করেছে, কারেন্ট মার্কেট প্রায় 195 কাছে রয়েছে। বেসিক্যালি এরা কি কাজ করে, বেসিক্যালি বা কি ধরনের এদের কাজকর্ম বা কিভাবে চলে এদের, বেসিক্যালি রিয়েল এস্টেটের উপর কাজকর্ম করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট উপর কাজকর্ম করে, এবং যেটাকে বলছি ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, তার উপরে কাজগুলো করে। এই মুহূর্তে যে কথাটা বলার সেটা হচ্ছে এনবিসিসি প্রচুর জাম্প হওয়া শুরু হয়েছে, কারণ মানে গুজবের ব্যাপার চলছে। বেসিক্যালি বোনাস দেওয়ার কথা নিয়ে বক্তব্য রাখছে, এবং এই বোনাসটা দিতেও পারে আবার নাও দিতে পারে। এর আগেও আমরা কিন্তু বহুবার দেখেছি বোনাস দেবে বলে কোম্পানিগুলো জাম্প করেছিল, পরবর্তীকালে দেখেছি আমরা সেগুলো আবার ডাউন হয়ে গেছে এবং কারেকশন হওয়ার পরে অনেকটা ডাউন হয়ে যায়। ফলে এই মুহূর্তে যারা এন্ট্রি করবে তারা কিন্তু ফেসে যেতে পারে। একটা কথা উঠেছে, সেটা যদি হয় 31শে আগস্ট একটা বোনাস দেওয়ার চিন্তা ভাবনা, মানে মিটিংয়ের কথা রয়েছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বোনাস দেবে কি দেবে না, কিন্তু তার জন্যই কিন্তু এত বড় জামগুলো রয়েছে। চলে আসছি পরবর্তীকালে 13 নাম্বার ব্রেকিং নিউজে। সেই ব্রেকিং নিউজটা যে কথাটা বলা সেটা হচ্ছে সেবিকে নিয়ে। সেবি এই মুহূর্তে বেশ কিছু কথা বক্তব্য রেখেছে, এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য সেটা রয়েছে এসএমই। এসএমই যে আইপিওগুলো আসছে সেগুলো নিয়ে, এবং সে বিশেষ উদ্বিগ্নতা প্রকাশ করেছে, কারণ এগুলো ম্যাক্সিমাম কিন্তু ওভার সাবস্ক্রাইব হচ্ছে, অথচ যাদের ভ্যালুয়েশন খুব হাই রয়েছে, এবং বিশেষ করে সাধারণ রিটেলাররা কিন্তু এতে ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই জন্য ওয়ার্নিং দিয়েছে ইনভেস্টারদের, যারা তাদেরকে বলছে যে এইগুলো যে হাই ইনফ্লেটেড ভ্যালুয়েশনে যে সমস্ত কোম্পানিগুলো রয়ে গেছে সেগুলো যেন ইনভেস্টেড এখন না করে। মানে আলটিমেটলি এই যা কোম্পানিগুলো কিন্তু যেগুলো এসএমই যে আইপিওগুলো নিয়ে আসছে এগুলো ওভার ভ্যালুড, এবং কোম্পানির ডিটেলস ইনফরমেশন এখনও সবগুলো পাওয়া যায়নি। তা সত্ত্বেও কোম্পানিগুলো ইমপ্রুভ করে চলেছে, এটা ওদের কাছে একটা টেনশনের জায়গা। ফলে বড় পরিমাণে লোক কিন্তু বিশাল পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ইনভেস্টারদের। সেই সাবধান করার জন্য কিন্তু সেবির তরফ থেকে এই বক্তব্য রেখেছে। চলে আসছি লাস্ট 14 নাম্বার ব্রেকিং নিউজ। এটাও খুব বড় ব্রেকিং নিউজ, এবং এটা এখানকার কোম্পানি না, কোম্পানির মূল বিষয়বস্তু হচ্ছে হিন্ডেনবার্গ কিন্তু আবার এসছে, এবং সেখানে আরেকটা কোম্পানি কিনে, ওদের দেশেরই কোম্পানি, ইউএসের। সেই কোম্পানিটা কিন্তু দেখতে নাম হচ্ছে সুপার মাইক্রো কম্পিউটার। তো এই কোম্পানিটা কিন্তু গত বেশ কিছুদিন ধরে ওদের যে ইনফরমেশনগুলো দিয়েছিল তার বেস করে হিন্ডেনবার্গ একটা রিপোর্ট দেয়, এবং বেশ কিছু পরিমাণ সেখানে গন্ডগোল বা ডিসক্রিপেন্সির খবর দেয়। এবারে যে ঘটনা সেটা হচ্ছে, এই ঘটনাটাতেও কিন্তু প্রথম দিনে অতটা মানে আমরা এফেক্ট দেখতে পাইনি, কিন্তু দ্বিতীয় দিনে 23% মতো ডাউন হলো। তার কারণ হলো ম্যানেজমেন্ট তরফ থেকে যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল, অ্যানুয়াল রিপোর্ট, সেটা যে কোনো কারণে হোক সেই রিপোর্টটা কিন্তু ওরা দিতে ডিলে করেছে, এবং এই ডিলেটাই অনেকের মনে একটা ভয় সৃষ্টি করেছে যে হয়তো যেটা হিন্ডেনবার্গ বলছে সেটা সত্যি, এবং সেই চিন্তা করে কিন্তু এখানে পড়ছে। এখানে বক্তব্য রাখা দরকার, হিন্ডেনবার্গ যে কোম্পানি রয়েছে এই কোম্পানি বেসিক্যালি এরা কাজকর্ম করে, ইনফরমেশনগুলো গ্রহণ করে, ইন্টারনাল ইনফরমেশন, এগুলো হুইসেল ব্লোয়ারদের কাছ থেকে ইনফরমেশনগুলো নেয়। এবং হুইসেল ব্লোয়ার কারা, তারা সেই সব কোম্পানিগুলোর স্টাফ হতে পারে অথবা নন স্টাফও হতে পারে। ইনফরমেশনগুলো জেনুইন কতটা সেটা কিন্তু ওরা বিভিন্ন লোক লাগিয়ে বা বিভিন্ন ইনফরমেশন নেওয়ার পদ্ধতির মাধ্যমে ওরা গ্রহণ করে, এবং
সেইগুলো গ্রহণ করে যেগুলো যদি দেখতে পারে যে সত্যি ঘটনাটা সত্যি, সেই ঘটনাটা জানানোর আগে ওরা প্রচুর পরিমাণে সেই সব স্টেকগুলো শেয়ারগুলো কিনে নেয়। তারপরে ইনফরমেশনগুলো জানায় ওরা বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়াতে হোক বা ইনফরমেশন নিউজের মাধ্যমে হোক, ওদের বুলেটিন মারফত হোক, বিভিন্নভাবে। এবং এই ইনফরমেশনগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে স্টকটা পড়তে থাকে, এবং যখন পড়ে যায় এবং একটা সার্টেন অ্যামাউন্ট পড়ে যাওয়ার পরে ওরা সেগুলো কিন্তু বিক্রি করা শুরু করে দেয়। মানে এর মাধ্যমে বিশাল পরিমাণে কিন্তু একটা হিউজ প্রফিট ওরা নেয়, কিন্তু অসৎ উপায় নয়। ব্যাপারটার মধ্যে সততা থাকে, এবং অসৎ যদি হয়ে থাকে তাহলে পর তো ওরা কোনো কোম্পানি পারবে না। সব বড় বড় কোম্পানিগুলোকে যদি মিথ্যা বলে থাকে, যেরকম সেবির নামে রিসেন্টলি বলেছিল, বা তার আগে আদানির নামে, যদি সত্যি সবটাই মিথ্যা হতো তাহলে তো এতদিনে ওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া যেতে পারতো। কারণ আদানি সারা বিশ্বের মধ্যে একটা রীতিমতো মান্যতা পাওয়া কোম্পানি, বিরাট বড় তার ক্ষমতা যোগ্যতা রয়েছে। বা সেবিকে বলা মানে মারাত্মক ব্যাপার, কিন্তু সেখানে সব চুপ রয়েছে। মানে কিছু তো ঘটনা রয়েছে, একদম অস্বীকার করার মতো, সবটাই উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার নয়। তো এনিহাও আজকে এই সমস্ত ভিডিওগুলো টোটাল 14টা ব্রেকিং নিউজকে নিয়ে বললাম। নতুন তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে, যেরকম তোমরা করছো শেয়ার বা কমেন্ট করো তোমাদের কাছে কার কোনটা কি স্টক রয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার।